শুরু করতে চলেছি আজকের ক্লাস। গুড মর্নিং। দেখো, পিএসসি সিলেবাসে থাকা মেঘরৌদ্র, রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘরৌদ্র ছোট গল্প, প্রথম পরিচ্ছেদ। প্রথমেই বলে রাখি, মেঘরৌদ্রের কিন্তু 10টা পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদ শুরু করছি। পূর্বদিন বৃষ্টি হইয়া গিয়াছে, আজ ক্ষান্ত বর্ষণ, প্রাতঃকাল ম্লান, রৌদ্র ও খণ্ড মেঘে মিলিয়া পরিপক্ক প্রায় আউশ ধানের ক্ষেত্রের উপর পর্যায়ক্রমে আপন আপন সুদীর্ঘ তুলি বুলাইয়া যাইতেছিল। বলছে পূর্বদিন অর্থাৎ আগের দিন বৃষ্টি যেহেতু হয়ে গেছে, আজ ক্ষান্ত বর্ষণ, আজকে আর বৃষ্টি হচ্ছে না। প্রাতঃকাল অর্থাৎ সকালবেলা ম্লান রৌদ্র ও খণ্ড মেঘগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে, মিলিয়া পরিপক্ক প্রায় মানে সব খণ্ড মেঘগুলো একসাথে পরিপক্ক প্রায় হয়ে আউশ ধানের ক্ষেত্রের ওপর পর্যায়ক্রমে আপন আপন সুদীর্ঘ তুলি বুলাইয়া যাইতেছিল। এই প্রকৃতির এই যে রূপটা, এই রূপটা বর্ণনা করা আছে। সুবিস্তৃত শ্যাম চিত্রপট একবার আলোকের স্পর্শে উজ্জ্বল পাণ্ডুবর্ণ ধারণ করিতেছিল, আবার পরক্ষণেই ছায়া প্রলেপে গাঢ় স্নিগ্ধতায় অঙ্কিত হইতেছিল। শ্যাম চিত্রপট বলতে সুবিস্তৃত যে তোমার মাঠ, সুবিস্তৃত যে ঘাসে ভরা মাঠ, সেই চিত্রপট একবার আলোকের স্পর্শে উজ্জ্বল পাণ্ডুবর্ণ ধারণ করছিল। চিত্রপট বলতে মাঠকে তো সুদূর দিগন্তের কথা এখানে বলা হচ্ছে। পাণ্ডুবর্ণ ধারণ করছিল, আবার পরক্ষণে ছায়া প্রলেপে কী হচ্ছে, একবার মেঘে কি আকাশ ঢেকে মানে আলো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, আকাশে আলো, আর মাঝে মাঝে কী হচ্ছে মেঘ করে আসছে আর কি, গাঢ় স্নিগ্ধতায় অঙ্কিত হচ্ছে, মাঝে মাঝে আলো, মাঝে মাঝে ছায়া। দেখো, যখন সমস্ত আকাশ রঙ্গভূমিতে মেঘ এবং রৌদ্র, মানে সমস্ত আকাশ রঙ্গভূমিতে কী কী আছে, রোদ, মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে আকাশ মেঘে ঢেকে যাচ্ছে। এবার মেঘ এবং রৌদ্র দুটো মাত্র অভিনেতা, এখানে অভিনেতা কজন অভিনেতার কথা বলা হচ্ছে, দুজন। কে কে? মেঘ এবং রৌদ্র আপন আপন অংশ অভিনয় করিতেছিল। তখন নিম্নে সংসার রঙ্গভূমিতে, ওপরে তো আকাশ রঙ্গভূমি, যেখানে মেঘ আর রৌদ্র হলো দুজন অভিনেতা, তারা তাদের খেলা দেখাচ্ছে। আমাদের সংসার রঙ্গভূমিতে তখন কী অভিনয় চলছে, কত স্থানে কত অভিনয় চলিতেছিল তাহার আর সংখ্যাই নাই। আকাশ রঙ্গভূমিতে আকাশের যা হওয়ার হচ্ছে, আকাশে অভিনেতারা যা করার করছে, কিন্তু আমাদের সংসার রঙ্গভূমিতে কি চলছে, কারা অভিনয়, সমস্ত অনেক ফ্যামিলিতে, মানে কত ফ্যামিলিতে, মানে এখানে বলছে কত স্থানে যে কত অভিনয় চলছে, সেই রকমই একটা পরিবারের কথাই নিয়ে এখানে গল্প প্রেক্ষাপটে লেখা, এবং সেটাই তুলে ধরা হয়েছে। কত স্থানে কত অভিনয় চলিতেছিল তাহার আর সংখ্যা নাই। আমরা যেখানে একটি ক্ষুদ্র জীবননাট্যের পট উত্তোলন করিলাম, সেখানে গ্রামে পথের ধারে একটি বাড়ি দেখা যাইতেছে। বলছে এখানে যে ক্ষুদ্র জীবননাট্যের যে পট, এইখানে গল্পটা যে পটভূমিকে, যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেটা একটা ক্ষুদ্র জীবননাট্যই বলা যেতে পারে, যেটা প্রত্যেকটা মানুষের জীবনের, আমাদের জীবনটা নাট্যই, জীবননাট্যই। আমাদের রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকেই কিন্তু নাটকের এক একজন অভিনেতা, তাই তো? তো ক্ষুদ্র জীবননাট্যের একটা পট উত্তোলন করা হচ্ছে। সেই পটটা কেমন না, গ্রামের পথের ধারে একটা বাড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে? বাহিরের একটি মাত্র ঘর পাকা, এবং সেই ঘরের দুই পার্শ্ব দিয়া জীর্ণপ্রায় ইষ্টকের প্রাচীর গুটিকত কি হয়েছে, মানে ইটের প্রাচীর, হ্যাঁ, ইষ্টক বলতে ইটের প্রাচীর গুটিকত মাটির ঘর বেষ্টন করিয়া আছে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু যেভাবে শুরু করেছেন, সেটা কিন্তু মানুষের জীবন আলেখ্য, কীভাবে মানুষ কী করতে এসেছে এই পৃথিবীতে, উনি যেভাবে অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করে যখন শুরু করছেন, তোমরা বুঝতেই পারছো, একদম শুরুর দিক থেকে উনি কিন্তু বলতে বলতে এগিয়ে গেছেন যে আমরা আমাদের সংসার রঙ্গভূমিতে কিন্তু জীবননাট্যের, আমাদের জীবননাট্যের রঙ্গভূমিতে আমরা কিন্তু এক একজন অভিনেতা। আকাশের রঙ্গভূমিতে যেমন মেঘ আর রৌদ্র অভিনেতা, তেমন আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু আমরা এক একজন অভিনেতা। এবার প্রত্যেকটা অভিনেতাদের পট তো আলাদা হয়ে থাকে, এইখানের পট উনি করছেন। শুরুতেই উনি কিন্তু বুঝিয়ে যাচ্ছেন, প্রথম থেকে বোঝাচ্ছেন যে মানুষের জীবনটা কেমন, ঠিক আছে? দেখো কি হতে চলেছে, গল্প যত এগোবে বুঝতে পারবে।
পটভূমি আশা করি বোঝা গেল। পথ হইতে গড়াদের জানালা দেখা যাইতেছে। কেমন পটভূমি? যখন দেখো একটা নাটককে যেন জীবনটা একটা নাটকের নাট্যরূপকে, ধরো মঞ্চে যখন কোনো একটা নাটক অভিনয় করা হবে তখন মঞ্চটা কেমন সাজানো হবে, কি কি মঞ্চে আছে সেটা আমাদেরকে বুঝে মানে মনে করে করে যে এইখানে একটা জানালা থাকা দরকার, ওখানে একটা দরজা থাকা দরকার, কারণ ওইখান থেকে একজন কথা বলবে, এই পাশে একজন দাঁড়াবে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার ডায়লগগুলো ওই পরিপ্রেক্ষিতে ওইখানে দাঁড়িয়েই সে দেবে। এইভাবে সব কিছু বা এই দিকটা থেকে কে কী বলবে, সেইখানটা কেমন থাকবে, তার ব্যাকগ্রাউন্ডে কী কী থাকার দরকার, বা সে কোনখানটা দাঁড়াবে, কোন পজিশন। তো নাটকের মঞ্চ এমনভাবে সজ্জিত থাকে, গাছপালা থাকে। সেরকমই হচ্ছে আমাদের জীবনটাও হচ্ছে, আমরা এক একজন অভিনেতা এবং আমরা যে জায়গাগুলোতে থাকি সেগুলো হলো আমাদের নাটকের পট, তাই তো, আমাদের নাটকের পট। তো দেখো আমাদের পটভূমি এখানে একটা গ্রামকে নিয়ে এবং সেখানে দুটো ছেলে মেয়েকে নিয়ে এখানে কথা, দুটো ছেলে মেয়ে বলতে গুরু আর শিষ্যা আসবে, বুঝতেই পারছো এখানে কাদের কথা আসতে চলেছে। আস্তে আস্তে দেখো এখানে নামগুলো আমি পরে বলবো। তো গুটিকতক মাটির ঘর বেষ্টন করে আছে, পথ হইতে গড়াদের জানালা দেখা যাইতেছে। একটি যুবা পুরুষ খালি গায়ে তক্তপোষে বসিয়া বাম হস্তে ক্ষণে ক্ষণে তালপাতার পাখা লইয়া গ্রীষ্ম এবং মশক দূর করিবার চেষ্টা করিতেছেন এবং দক্ষিণ হস্তে বই লইয়া পাঠে নিবিষ্ট আছেন। যদি এমন প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর মেঘরৌদ্র ছোট গল্পটি কোন আঙ্গিকের ওপর ভিত্তি করে শুরু করেছিলেন, তখন বলতে হবে নাটক, কবিতা, উপন্যাস, নাকি কোনোটিই নয়, তখন হবে নাটক। ঠিক আছে, এটা নাটকের পটের মতো, তিনি কিন্তু নাটক যেভাবে হয় সেইভাবে পটকে তিনি কিন্তু এখানে চিত্রিত করেছেন। বোঝা গেল? এবার এখান থেকে দেখো প্রশ্ন আসবে যে পথ হইতে কিসের জানালা দেখা যাচ্ছে, গড়াদের জানলার কথা আছে। যুবা পুরুষ কোথায় বসেছিল, তক্ত বসিয়া কোন হাতে তালপাতা ছিল, বাম হস্তে তালপাতার পাখা ছিল। সময়টা কখন ছিল, গ্রীষ্মকাল ছিল। আচ্ছা, দক্ষিণ হস্তে কি ছিল, অর্থাৎ ডান হাতে কি ছিল, বই ছিল। ঠিক আছে, বাহিরে গ্রামের পথে একটি ডুরে কাপড় পরা বালিকা আঁচলে গুটিকত কালো জাম লইয়া একে একে নিঃশেষ করিতে করিতে উক্ত গড়াদে দেওয়া জানালার সম্মুখ দিয়া বারংবার যাতায়াত করিতেছিল। তাহলে বাইরে একটা ডুরে কাপড় পরা একটা বালিকা গুটিকত কালো জাম নিয়ে কী করছিল, গড়াদের দেওয়া জানালার ওই দিকে সম্মুখ দিয়ে বারবার সে যাতায়াত করছে। ওই যে যুবা পুরুষ বসে আছে তার সেই গড়াদের জানালার এপারে, সেই গড়াদের জানালার ওপারে বারবার যাতায়াত করছে। মুখের ভাবে স্পষ্টই বোঝা যাইতেছিল ভিতরে যে মানুষটি তক্ত বসিয়া বই পড়িতেছে তাহার সহিত বালিকার ঘনিষ্ঠ পরিচয় আছে এবং কোনো মতে সে তাহার মনোযোগ আকর্ষণপূর্বক তাহাকে নীরবে অবজ্ঞা ভরে জানাইয়া চাইতে চাহে যে সম্প্রতি কালো জাম খাইতে আমি অত্যন্ত ব্যস্ত আছি, তোমাকে আমি গ্রাহ্য মাত্র করি না। অর্থাৎ বালিকা এইটাই বোঝাতে চাইছে যে মুখের ভঙ্গিতে যে আমি এই সময় আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আমি তোমাকে গ্রাহ্য করি না, তুমি তক্ত বসে কী করছো না করছো আমার জানার দরকার নেই, আমি এখন কালো জাম খাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। বোঝাই যাচ্ছে এখানে একটা সুকুমার প্রবৃত্তির মানে ক্রিয়া করছে বালিকার মধ্যে। ঠিক আছে, দেখো বালিকার অল্প বয়স ছিল। দুর্ভাগ্যক্রমে ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটি চোখে কম দেখেন, একটু চোখের কম দেখত। দূর হইতে বালিকার নীরব উপেক্ষা তাহাকে স্পর্শ করিতে পারে না। দূর থেকে সে দেখছে বালিকা তাকে গ্রাহ্যই করছে না, তখন নীরব উপেক্ষা, চুপচাপ, সে কোনো কথাও বলছে, নীরব উপেক্ষা বলা হয় একে, মানে দৃষ্টিপাত করেও না দেখার ভান করে চলে যাচ্ছে, একে নীরব উপেক্ষা, কোনো কথাও বলবে না, তাকে বলা হয় নীরব উপেক্ষা। তো তাহাকে স্পর্শ করতে পারে না। বালিকাও তাহা জানিত, সুতরাং অনেকক্ষণ নিষ্ফল আনাগোনার পর নীরব উপেক্ষার পরিবর্তে কালো জামের আঁটি ব্যবহার করিতে হইল। এটা কী করলো, বা বালিকা কী করলো, কালো জামের আঁটি ব্যবহার করলো। কীভাবে, দেখো, অন্ধের নিকটে অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা এই এতই দুরূহ, বলছে দুরূহ মানে অন্ধ বলতে ওই যুবা পুরুষের কথা বলা হয়েছে, তার মানে অভিমান হয়েছে, তা সে কথা বলবে না, তো বিশুদ্ধতা রক্ষা করছে যে সে একদম ঠিকঠাক, তার কোনো দোষ নেই, মানে বালিকার কোনো দোষ নেই। সে দাঁড়ালো সেই অন্ধের কাছে। যখন ক্ষণে ক্ষণে দুই চারিটা কঠিন আঁটি যেন দৈবক্রমে বিক্ষিপ্ত হইয়া কাঠের দরজার উপর ঠক করিয়া শব্দ করিয়া উঠিল, যেখানে যুবা পুরুষ পড়ছিল, যে ঘরে কাঠের দরজা ছিল সেখানে শব্দ করে উঠল, সে ইচ্ছা করে আঁটিগুলো ফেললো। তখন পাঠরত পুরুষটি মাথা তুলিয়া চাহিয়া দেখিল মায়াবিনী বালিকা তাহা জানিতে পারিয়া দ্বিগুণ নিবিষ্টভাবে অঞ্চল হইতে দংশনযোগ্য সুপক্ক কালো জাম নির্বাচন করিতে প্রবৃত্ত হইল। তখন কি করলো বালিকা আরও দ্বিগুণ নিবিষ্টভাবে অঞ্চল থেকে, মানে আরও দ্বিগুণভাবে সে কী করলো, আঁচল থেকে
তার দংশনযোগ্য, যেগুলো সে মানে কালোজাম মানে দংশনযোগ্য বলতে যেগুলো কামড়ানো যাবে, সেই রকম সুপক্ক খুব পেকে আছে যে কালোজামগুলো খাওয়ার যোগ্য, সেইগুলো সে নির্বাচন করতে প্রবৃত্ত হলো। এবার দেখো, পুরুষটি ভ্রুকুঞ্চিত করিয়া বিশেষ চেষ্টা সহকারে নিরীক্ষণপূর্বক বালিকাকে চিনিতে পারিল এবং বই রাখিয়া জানালার কাছে উঠিয়া জানাইয়া হাস্যমুখে ডাকিল, গিরিবালা। তাহলে বালিকার নাম কি? গিরিবালা। গিরিবালা অবিচলিতভাবে নিজের অঞ্চলের মধ্যে জাম পরীক্ষা কার্যে সম্পূর্ণ অভিনিবিষ্ট থাকিয়া মৃদুগমনে আপন মনে এক এক পা করিয়া চলিতে লাগিল। তখন ক্ষীণ দৃষ্টির যুবা পুরুষের বুঝিতে বাকি রহিল না যে কোনো একটি অজ্ঞাতকৃত অপরাধের দণ্ডবিধান হইতেছে। তখন সে বুঝতে পারল যে নিশ্চয়ই কিছু একটা অজ্ঞাতকৃত মানে কিছু অজ্ঞানকৃত, তার কোনো একটা অজ্ঞানে কাজ করা অপরাধের দণ্ডবিধান হচ্ছে। তাড়াতাড়ি বাহিরে আসিয়া কহিলেন, কই আজ আমাকে জাম দিলে না? গিরিবালাকে বলছে, কেন আমাকে তুমি আজকে তো কই জাম দিলে না? গিরিবালা সে কথা কানে না আনিয়া বহু অন্বেষণ ও পরীক্ষায় একটি জাম মনোনীত করিয়া অত্যন্ত নিশ্চিন্ত মনে খাইতে আরম্ভ করিল। তখন গিরিবালা কি বলছে? গিরিবালা সে কথা কানে না এনে অনেকক্ষণ ধরে সে ভাবলো এবং অন্বেষণ পরীক্ষা একটা জাম মনোনীত করে অত্যন্ত নিশ্চিন্ত মনে সে তখন ওই জাম খেতে শুরু করলো। তো এই জামগুলি গিরিবালাদের বাগানের জাম ছিল এবং যুবা পুরুষের দৈনিক বরাদ্দ। গিরিবালা যখনই ওর কাছে আসতো, পরে দেখা যাবে গিরিবালা কিন্তু ওর কাছে পড়তো, ঠিক আছে, সেই কারণেই সেই সূত্রপাতেই তার কাছে সে আসা তার কাছে। তো সে বাগানের জামগুলো যুবা পুরুষের কাছে আসতো যেহেতু প্রত্যেক দিন, সেই জন্য সে নিয়ে আসতো। বরাদ্দ ছিল যুবা পুরুষের দৈনিক বরাদ্দ। কি জানি সে কথা কিছুতেই আজ গিরিবালার স্মরণ হইল না। তাহার ব্যবহারে প্রকাশ পাইল যে এগুলো সে একমাত্র নিজের জন্যই আহরণ করেছে, সে কিন্তু ওই যুবা পুরুষকে দিল না। কিন্তু নিজের বাগান হইতে ফল পাড়িয়া পরের দরজার সম্মুখে আসিয়া ঘটা করিয়া খাইবার কি অর্থ পরিষ্কার বোঝা গেল না। মানে নিজের বাগান থেকে ফল পেড়ে তুমি নিয়ে এসেছো আর অন্যের দরজার সামনে এসে ঘটা করে খাবে, সেটার অর্থ আমি ঠিক বুঝতে পারছি না। এটা যুবা পুরুষের মনে হলো। তখন যুবা পুরুষটি কাছে আসিয়া তাহার হাত ধরিল। গিরিবালা প্রথমটা আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়িয়া চলিয়া যাইবার চেষ্টা করিল, তারপরে সহসা অশ্রু জলে ভাসিয়া কাঁদিয়া উঠিল। হ্যাঁ, তারপরে হঠাৎ করে সে কেঁদে উঠল এবং আঁচলের জাম ভূতলে ছড়াইয়া ফেলিয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল। হ্যাঁ, কতটা পড়িয়েছিলাম? এতটা যে নিজের বাগান হইতে ফল পাড়িয়া পরের দরজার সম্মুখে আসিয়া ঘটা করিয়া খাইবার কি অর্থ পরিষ্কার বুঝা গেল না। তখন পুরুষটি কাছে আসিয়া তাহার হাত ধরিল। গিরিবালা প্রথমটা আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া চলিয়া যাইবার চেষ্টা করিল, তাহার পরে সহসা অশ্রু জলে ভাসিয়া কাঁদিয়া উঠিল এবং আঁচলের জাম ভূতলে ছড়াইয়া ফেলিয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল। আশা করি এখানটা বোঝানো দরকার নেই, বোঝাতে হবে না। পরের অংশটুকুতে দেখো, সকালবেলাকার চঞ্চল রৌদ্র এবং চঞ্চল মেঘ বৈকালে শান্ত ও শ্রান্ত ভাব ধারণ করিয়াছে। সকালবেলার যে চঞ্চল রোদ সেটা আর চঞ্চল যে মেঘ সেটা বিকেলে শান্ত এবং শ্রান্ত হয়ে গেছে। আচ্ছা, শুভ্র স্ফীত মেঘ আকাশের প্রান্তভাগে স্তূপাকার হইয়া পড়িয়া আছে এবং যেন উনি একটা পটের চিত্র আঁকছেন যে আকাশটা কেমন হয়ে আছে, আকাশের মেঘগুলো কেমন হয়ে আছে, বিকেলবেলাটা কেমন, এগুলো উনি বর্ণনা করছেন গল্পকথক। শুভ্র স্ফীত মেঘ আকাশের প্রান্তভাগে স্তূপাকার হইয়া পড়িয়া আছে এবং অপরাহ্নের অবসন্ন প্রায় আলোক গাছের পাতায় পুষ্করিণীর জলে এবং বর্ষাস্নাত প্রকৃতির প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গে ঝিকঝিক করিতেছে। তাহলে প্রকৃতির বর্ণনায় গল্পকথক বলছেন যে অপরাহ্ন অর্থাৎ বিকেলবেলা অবসন্ন প্রায় আলোক, কোথায় অবসন্ন হয়ে এসেছে অবসন্ন প্রায় আলোকে বলছে, কোথায় পড়েছে? গাছের পাতায় চিকচিক করছে, পুষ্করিণী অর্থাৎ পুকুরের জলে পড়েছে, বর্ষা স্নাত মানে সদ্য বৃষ্টি হয়ে যাওয়া যে প্রকৃতির একটা নির্মল একটা রূপ, সেখানে তার অঙ্গ প্রত্যঙ্গে যেন ঝিকঝিক করছে। আবার সেই বালিকাটিকে সেই গড়াদের জানালার সম্মুখে দেখা যাইতেছে এবং ঘরের মধ্যে সেই যুবা পুরুষটি বসিয়া আছে। প্রভেদের মধ্যে এই বেলা বালিকার অঞ্চলে জাম নেই, দুবেলাই গিরিবেলা আসা যাওয়া করত। জাম নেই এবেলা অর্থাৎ বিকেলবেলা অর্থাৎ অপরাহ্নের কথা এখানে হচ্ছে, তখন বালিকার আঁচলে জাম ছিল না এবং যুবকের হস্তেও বই নাই। তদপেক্ষা গুরুতর এবং নিগূঢ়
প্রভেদও কিছু কিছু হইল। এবেলাও বালিকা কি বিশেষ আবশ্যকে সেই বিশেষ স্থানে আসিয়া ইতস্তত করিতেছে বলা কঠিন। আর যাহাই আবশ্যক থাক, ঘরের ভিতরকার মানুষটির সহিত আলাপ করিবার যে আবশ্যক আছে, আলাপ করতে হবে। ঘরের ভিতরে যে যুবা পুরুষ বসে আছে, গিরিবালা গেল, আবশ্যক আছে, ইহা কোনো মতেই বালিকার ব্যবহারে প্রকাশ পায় না। মানে এটা গল্পকথক বলছেন পাঠকের উদ্দেশ্যে যে ঘরের ভেতরে যে একজন যুবা পুরুষ বসে আছে, একটা উদ্দেশ্যেই তো মেয়েটা আসে, কিন্তু সে কী করলো, বাইরে ওই জানালার গড়াদের সামনে যেখানে ছিল সেখানেই থাকলো। তার যে একটা ভেতরে ঢুকে আলাপ করা মানে কথা বলার প্রয়োজন আছে পুরুষের সাথে, তেমন তার ব্যবহারে প্রকাশ পাচ্ছে না। বরঞ্চ বোধ হইল সে দেখিতে আসিয়াছে। সকালবেলায় যে জামগুলো ফেলিয়া গেছে, বিকেলবেলায় তাহার কোনোটার অঙ্কুর বাহির হইয়াছে কিনা। মানে তার বোধ হচ্ছে, মেয়ে অর্থাৎ বালিকার বোধ হচ্ছে যে দেখতে এসছে যে সকালবেলায় যে জামগুলো সে খেয়ে ফেলে গেছে, জামের বীজগুলো বা জামের আঁটিগুলো, সেইগুলো বিকেলবেলা সেখান থেকে অঙ্কুর বেরোচ্ছে কিনা সেটা সে দেখতে এসেছে। বুঝতেই পারছো সুকুমার প্রবৃত্তি একটা বালিকার হৃদয় কেমন হতে পারে সেগুলো গল্পকথক পাঠকের সামনে তুলে ধরছেন। কিন্তু অঙ্কুর না বাহির হইবার অন্যান্য কারণের মধ্যে একটি গুরুতর কারণ এই ছিল যে ফলগুলি সম্প্রতি যুবকের সম্মুখের তক্তপোষের উপর রাশীকৃত ছিল, এবং বালিকা যখন ক্ষণে ক্ষণে অবনত হইয়া কোনো একটা অনির্দেশ্য কাল্পনিক পদার্থের অনুসন্ধানে নিযুক্ত বালিকা যখন ক্ষণে ক্ষণে অবনত হইয়া কোনো একটা অনির্দেশ্য কাল্পনিক পদার্থের অনুসন্ধানে নিযুক্ত ছিল, তখন যুবক মনের হাস্য গোপন করিয়া অত্যন্ত গম্ভীরভাবে একটি একটি জাম নির্বাচন করিয়া সযত্নে আহার করিতেছিল। তাহলে কি বলছে দেখো এখানটা, বালিকা যখন ক্ষণে ক্ষণে অবনত হইয়া কোনো একটা অনির্দেশ্য, কোনো নির্দিষ্ট নয়, একটা কাল্পনিক পদার্থের অনুসন্ধানে নিযুক্ত ছিল, কিছু একটা দেখছে সে বা মানে অনুসন্ধান করছে, তখন যুবক কী করছে, মনে মনে হাসছে আর অত্যন্ত গভীরভাবে এক একটা জাম তুলছে, নির্বাচন করছে আর সযত্নে সেটা আহার করছে, অর্থাৎ খাচ্ছে। অবশেষে যখন দুটো একটা আঁটি দৈবক্রমে বালিকার পায়ের কাছে, এমনকি পায়ের ওপরে আসিয়া পড়িল, তখন গিরিবালা বুঝিতে পারিল যে যুবক বালিকার অভিমানের প্রতিশোধ লইতেছে। অর্থাৎ গিরিবালার অভিমান হয়েছিল এবং তার অভিমানের প্রতিশোধ নিচ্ছে এই যুবা পুরুষ, কিভাবে তার জামগুলোকে খেয়ে। কিন্তু এই কি উচিত? যখন সে আপনার ক্ষুদ্র হৃদয়টুকু সমস্ত গর্ব বিসর্জন দিয়া আত্মসমর্পণ করিবার অবসর খুঁজিতেছে, তখন কি তাহার সেই অত্যন্ত দুরূহ পথে বাধা দেওয়া নিষ্ঠুরতা নহে? বলছে বালিকার কথা এখানে বলা হচ্ছে, বলছে তার তো একটা ক্ষুদ্র হৃদয়, সে ক্ষুদ্র হৃদয়টুকু সমস্ত গর্ব, যে সে এসেছে, বালিকার গর্ব আছে, তো সেই গর্ব বিসর্জন দিয়ে যখন সে যুবা পুরুষের কাছে এসেছে, জামগুলো যখন রাখা আছে, তার কি উচিত সেই জামগুলো পুরুষের খেয়ে নেওয়া? দুরূহ পথে বাধা দেওয়া নিষ্ঠুরতা নহে, ধরা দিতে আসিয়াছে। এই কথা ধরা পড়িয়া বালিকা যখন ক্রমশ আরক্তিম হইয়া পলায়নের পথ অনুসন্ধান করিতে লাগিল, তখন যুবক বাহিরে আসিয়া তাহার হাত ধরিল। বলছে যে বালিকা যখন ক্রমশ আরক্তিম হয়ে পলায়ন, মানে কি বলতে চাইছে, বালিকা চলে যাচ্ছে, সে ভাবছে কেন এরকম করলো, জামগুলো কেন খেলো। বুঝতে পারছো মনে সুকুমার প্রবৃত্তি, একটা বালিকার হৃদয়ের কথা এখানে বলা হতো। সে চলে যাচ্ছে, তখন পলায়নের পথ অনুসন্ধান করিতে লাগলো, তখন যুবক তাহার বাহিরে আসিয়া হাত ধরিল। আচ্ছা, সকালবেলাকার মতো এবেলাও বালিকা আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া পালাইবার বহু চেষ্টা করিল। সকালবেলার মতো এই অপরাহ্নেও কি হলো, বালিকা কি করলো, এঁকে বেঁকে হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কাঁদিল না, এবার আর কাঁদল না, বরঞ্চ রক্তবর্ণ হইয়া ঘাড় বাঁকাইয়া উৎপীড়নকারীর পৃষ্ঠদেশে মুখ লুকাইয়া প্রচুর পরিমাণে হাসিতে লাগিল। এবার কিন্তু সে ওই যুবা পুরুষের পিঠে মুখ গুজে হাসতে লাগলো, এবং যেন কেবলমাত্র বাহ্য আকর্ষণে নীত হইয়া পরাভূত বন্দীভাবে লৌহ গড়াদে বেষ্টিত কারাগারের মধ্যে প্রবেশ করলো। এবার কি হলো, যেন কেবলমাত্র বাহ্য আকর্ষণে নীত হইয়া এবং পরাভূত বন্দীভাবে যেন লৌহ গড়াদ বেষ্টিততে একটা কারাগারের মধ্যে যেন প্রবেশ করলো। সে এবার ঘরের মধ্যে প্রবেশ করলো, যেন বাইরে থেকে আবার ঘরে এলো। আকাশে মেঘ রৌদ্রের খেলা যেমন সামান্য, ধরা প্রান্তে এই দুটি প্রাণীর খেলাও তেমনই সামান্য। এরা কিন্তু সামান্যই দুটো প্রাণী ছিল, তেমনই ক্ষণস্থায়ী এদের কাজকর্ম। এবার দেখো
কাজকর্ম না, এরা ক্ষণস্থায়ী। এরা যেমন দেখো সামান্য মানুষ তো, তাই না, এরা সামান্যই মানুষ। আবার আকাশে মেঘরৌদ্রের খেলা যেমন সামান্য নহে তেমন খেলা নহে, কিন্তু খেলার মতো দেখিতে মাত্র, তেমনি এই দুটি অখ্যাতনামা মনুষ্যের একটি কর্মহীন বর্ষাদিনের ক্ষুদ্র ইতিহাস সংসারের শত শত ঘটনার মধ্যে তুচ্ছ বলিয়া প্রতীয়মান হইতে পারে, কিন্তু ইহা তুচ্ছ নহে। কেমন ব্যাপারটা দেখো বুঝিয়েছেন এখানে গল্পগত। রবীন্দ্রনাথ সবসময় ফিলোসফিকে আঁকড়ে ধরে লিখেছেন, এবং সেই ফিলোসফিকে আমাদের বুঝতে হবে, ভেতরের অন্তর্নিহিত তাৎপর্য মানে সেই গল্প বা সেই কবিতার ফিলোসফিটা কি, সেই দার্শনিক যে একটা চিন্তা ভাবনা, সেই দর্শনটা কি। বলছেন যে আকাশে মেঘরৌদ্রের যেমন খেলাটা সামান্য খেলা নয়, আবার খেলাও নয়, ওটাকে আমরা খেলা বলে ধরে নিচ্ছি, এবং খেলা বলে ধরে নিয়ে সেটাকে বলছে একটা অতি সামান্য খেলা। মেঘ আর রৌদ্র দুজন অভিনেতা, তারা খেলছে, কিন্তু সেটা কিন্তু খেলা নয়, সেটা তো আমাদের ন্যাচারাল, সেটা তো প্রাকৃতিক একটা ব্যাপার, ন্যাচারাল ব্যাপার, এবং সেটাকেই আমরা খেলা বলতে পারি? খেলা নয়, কিন্তু খেলার মতো দেখতে মাত্র। ওটা মনে হচ্ছে যেন খেলছে, রোদ আর মেঘ যেন খেলছে, একবার করে মেঘ রোদটাকে ঢাকা, সূর্যের কিরণ ঢাকা পড়ে যাচ্ছে, একবার তখন রোদ হচ্ছে না, আবার যখন রোদ আসছে তখন মেঘ তখন সরে যাচ্ছে, তখন রোদ হচ্ছে, সেই হচ্ছে ব্যাপার। মানে একেই বলা হয় মেঘ আর রৌদ্রের খেলা। তো কিন্তু সেটা কি খেলা? সেটা খেলা না, সেটা হলো ন্যাচারাল, তাই তো, সেটা হলো একদম ন্যাচারাল। এবার দেখো এখানে বলছে কিন্তু খেলার মতো দেখতে মনে হচ্ছে যেন খেলছে, দেখতে মাত্র, তেমনই এই দুটি অখ্যাতনামা, এদেরকে কেউ চেনে না, এরা হচ্ছে একটা জীবন নাট্য, মানে প্রত্যেকটা মানুষেরই প্রেক্ষাপট আলাদা। আমরা কি বলবো যে মেঘরৌদ্রের গল্পের যে প্রেক্ষাপট, সেখানে যে দুটো প্রাণীকে আমরা পাচ্ছি সেটা অন্য একটা গল্পের প্রেক্ষাপটের সঙ্গে সেই একই প্রেক্ষাপট, তা তো নয়, আলাদা আলাদা। মানুষের জীবনও তাই। আমি যে তোমাদের পড়াচ্ছি, নিশ্চয়ই তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তোমাদের যে প্রেক্ষাপট, পটভূমি, তোমরা যেখানে থাকো বা তোমাদের আশপাশের এলাকা বা তুমি যেভাবে বড় হয়েছো, তোমাদের যেটা সেটা তোমার আশপাশে তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধুবান্ধব, তোমার নিজের আপনজনেরা, তোমার সেটা পরিবেশ, তোমার সেটা চেনা জগৎ, সেটা হচ্ছে তোমার নিজস্ব জগৎ, তাই তো। তাহলে সেটা হচ্ছে একটা জীবননাট্য, তোমাদের, শুধুমাত্র তোমার, এরকম প্রত্যেকের আলাদা আলাদা আছে, ঠিক আছে। তো এটা হতো একটা, ঠিক আছে। যেমন হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যে খেলার মতো দেখিতে, তেমনই দুটো অখ্যাতনামা। তোমাকে আর কে চেনে? এরকম তো সবাইকে, কে কাকে চেনে বলো? কেউ কাউকে চেনে না। তো অখ্যাতনামা মনুষ্যের একটি কর্মহীন বর্ষাদিন, কর্মহীন মানে কোনো কাজ নেই, সেই কর্মহীন বর্ষাদিনে আর কি কাজ থাকতেই বা পারে। ক্ষুদ্র ইতিহাস সংসারের শত শত ঘটনার মধ্যে একটা ছোট কিছু ঘটনা ঘটে গেল, ইতিহাস হয়ে গেল সেটা। সংসারের তুচ্ছ মানে সংসারের অনেক তো ঘটনা মানুষের জীবনে ঘটে থাকে, জীবনে দৈনন্দিন সংসারে অনেক ঘটনাই ঘটে চলেছে, তাই তো। সেই শত শত ঘটনার মধ্যে তুচ্ছ বলিয়া কিন্তু প্রতীয়মান হতে পারে যে একটা তুচ্ছ ব্যাপার ঘটে গেল, কিন্তু ওই তুচ্ছ ব্যাপারটাই কিন্তু আমাদের সংসারে একটা অগ্নিস্ফুলিঙ্গের আকার ধারণ করতে পারে। আবার এমনও হতে পারে খুব একটা পজিটিভ দিক ভাবো, ভালো কিছু একটা হয়ে গেল, তাই তো। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রেও তাই, যে ওই রকম একটা ইতিহাস কিন্তু তুচ্ছ বলে মনে হলেও কিন্তু সেটা তুচ্ছ অবশ্যই নয়। যে বৃদ্ধ বিরাট অদৃশ্য অবিচলিত গম্ভীর মুখে অনন্তকাল ধরিয়া যুগের সহিত যুগান্তর গাঁথিয়া তুলিতেছে, সেই বৃদ্ধই বালিকার সেই সকাল বিকালের তুচ্ছ হাসি কান্নার মধ্যে জীবনব্যাপী সুখ দুঃখের বীজ অঙ্কুরিত করিয়া তুলিতেছিল। বলছে যে বৃদ্ধ বিরাট, একজন বৃদ্ধের কথাই বলা হচ্ছে, যে বৃদ্ধ বিরাট অদৃষ্ট অবিচলিত, মানে আমরা ধরেই নিতে পারি এখানে আমাদের বিধাতার কথা বলা হচ্ছে। সেই বৃদ্ধ অদৃষ্ট তো অবিচলিত গম্ভীর মুখে অনন্তকাল ধরে যুগের সহিত যুগান্তর গাঁথিয়া, যুগের পর যুগ, একটা যুগ শেষ হচ্ছে আবার একটা যুগ, আর একটা যুগ শেষ হচ্ছে আবার একটা যুগ, তো সেই মালা গাঁথার মতো সেই যুগ আসছে, গাঁথা মালা, এক একটা যুগ যেন এক একটা ফুল, তাই তো। সে মালা যুগান্তর গাঁথিয়া তুলিতেছে, সেই বৃদ্ধই বালিকার এই সকাল আর বিকালে তুচ্ছ হাসি কান্না। সকালবেলা সে হাসি কান্না, আমাদের জীবনটা সেইভাবেই তো অতিবাহিত হচ্ছে, যে আমাদের বিধাতা যেভাবে, আমাদের বিধাতা পুরুষ আমাদের যেভাবে গড়ে তুলেছে সেইভাবে আমাদের জীবন চলছে। সকাল বিকেলে ওই তুচ্ছ হাসি কান্নার মধ্যে দিয়ে ওই বালিকার জীবন কাটছে। তো তুচ্ছ হাসি কান্নার মধ্যে জীবনব্যাপী সুখ দুঃখের একটা তো বীজ অঙ্কুরিত হয়েছে। আর মানুষের জীবন তো এটা, মানুষের জীবন মানেই তো বিধাতা এইভাবেই গড়ে তুলেছে। মানুষের জীবনে শুধু সব সময় দুঃখই আছে এমন নেই, আবার সবসময় সুখে একেবারে সমুদ্র, সুখের সাগর তাও নয়, সবসময় সুখ তাও নয়।
না। ভালো মন্দ মিশিয়ে মানুষ সব কিছু, জীবনের উত্থান পতন আছে, ভালো আছে, খারাপ দিক আছে, ভালো দিক আছে, সুখ তো অবশ্যই আছে, সুখ আছে, দুঃখ আছে, সব আছে, আনন্দ আছে, হাসি আছে, কান্না আছে, রাগ আছে, অভিমান আছে, সব কিছু মিলিয়েই তো সব কিছু হচ্ছে। তো একটা নাটকের প্রেক্ষাপট, একটা মানুষের জীবন, তাই তো? সুখ দুঃখের বীজ অঙ্কুরিত করিয়া তুলিতেছিল, তথাপি বালিকারই অকারণ অভিমান বড়ই অর্থহীন বলিয়া বোধ হইল। মানে এই যে অকারণভাবে এইগুলোও কিন্তু ওনারই গড়া, মানে এই যে মানে অপোজিট যে থাকবে, মানে অপর পার্সন, একজন যে অভিমান করছে একটা বালিকা, তার জীবনটা ওভাবে তৈরি হয়েছে যে সে ওই তুচ্ছ অকারণে কাঁদবে, হাসি কান্না, সেটা তার সুকুমার প্রবৃত্তি। সে যখন ছোট বালিকা বয়সে থাকছে তখন তার একরকম, সে যখন বড় হয়ে যাবে তার আরেক রকম, বৃদ্ধ হবে, বার্ধক্যে তখন সে আরেক রকম, এইভাবে তার সমগ্র জীবনটা করা হয়েছে। তো সেই বালিকা শুধুমাত্র এবার যে তার অপোজিট পার্সন আছে তারটা আবার অন্য রকম, তার জীবনটা আবার এক নয়, এর জীবন আর ওর জীবন তো আলাদা। এবার সেই যুবা পুরুষ সে কেন অভিমান করেছে, অর্থহীন বলে তো মনে হবেই, তার কাছে অর্থহীন মনে হবে, মেয়েটার কাছে অর্থহীন নয়। বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? এগুলো সূক্ষ্ম দার্শনিক চিন্তাভাবনা দিয়ে বুঝতে হবে, এগুলো মানুষের এক একটা সূক্ষ্ম অনুভূতি। এই অনুভূতিটুকুগুলোকেই কিন্তু রবীন্দ্রনাথ আমাদের গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে, কবিতার মধ্যেও ফুটিয়ে তুলেছেন, এবং সেটাকে সর্বজন মানে প্রত্যেকে যারা যারা রবীন্দ্রনাথ পড়বে তারা কিন্তু বুঝতে পারবে, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, তথাপি বালিকারই অকারণ, এটা বললাম, কেবল দর্শকের কাছে নহে, এই ক্ষুদ্র নাট্যের প্রধান পাত্র উক্ত যুবকের নিকটেও, মানে ও তো একটা প্রধান পাত্র, ওই উক্ত যুবক যার কথা বলা হচ্ছে। এই বালিকা কেন যে একদিন বা রাগ করে, একদিন বা অপরিমিত স্নেহ প্রকাশ করিতে থাকে, কোনো দিন বা দৈনিক বরাদ্দ বাড়াইয়া দেয়, কোনো দিন বা দৈনিক বরাদ্দ একেবারেই বন্ধ করে রাখে বা বন্ধ করে। বলছে দেখো, দর্শক বলতে এখানে কিন্তু এই আমাদের পাঠকের কথা বলা হচ্ছে, ঠিক আছে? আমাদের কাছে যে এই রকম মানে উনি তুলে ধরছেন যে এবার অন্য সকলে, দর্শক বলতে আরও তো অন্য সকল আছে, তাদের কথাও বলা হচ্ছে। মানে ওই গল্পের ভেতর যদি ঢোকো তাহলে সেখানে তো আরও সবাই আছে, গিরিবালার পিতা আছে, গিরিবালার আরও সবাই আছে, আরও অন্যান্য গ্রামের সবাই আছে, কিন্তু তাদের কাছে শুধু না, এই উক্ত যুবকের কাছেও ওই রকম। এবার সে কেন রাগ করে, একদিন রাগ করলো, একদিন হঠাৎ অনেক পরিমিতর বেশি অপরিমিত স্নেহ প্রকাশ করছে, কোনো দিন দৈনিক বরাদ্দ বাড়িয়ে দিচ্ছে, কোনো দিন দৈনিক বরাদ্দ বলতে জামগুলো নিয়ে আসতো, কোনো দিন বেশি আনতো, কোনো দিন একেবারেই আনতো না। তাহার কারণ খুঁজিয়া পাওয়া সহজ নহে। একদিন যেন তাহার সমস্ত কল্পনা, ভাবনা এবং নৈপুণ্য একত্র করিয়া যুবকের সন্তোষ সাধনে প্রবৃত্ত হয়, আবার একদিন তাহার সমস্ত ক্ষুদ্র শক্তি, তাহার সমস্ত কাঠিন্য একত্র সংহত করিয়া তাহাকে আঘাত করিতে চেষ্টা করে। কি মন যায়, কখন কি করে বলা যায় না। একদিন তার মনে হয় যে কল্পনা ভাবনা বা নৈপুণ্য, কল্পনা ভাবনায় সে আছে, তার নৈপুণ্য একত্র করে যুবকের সন্তোষ সাধনা, যুবকের সঙ্গে আছে, তার সন্তুষ্টি আছে, হ্যাঁ ভালো লাগছে, প্রবৃত্ত হয়। আবার একদিন তাহার সমস্ত ক্ষুদ্র শক্তি, তার সমস্ত কাঠিন্য একত্র, মানে তার ভালো লাগছে না, সে রেগে গেছে, কাঠিন্য একত্র সংহত করিয়া তাহাকে আঘাত করিতে চেষ্টা করে না, মানে রূঢ় কথা বলে যুবার সাথে। এই যুবার নাম আমরা পরে জানবো, যুবার নাম শশীভূষণ, আমি বলেই দিলাম। বেদনা দিতে না পারিলে তাহার কাঠিন্য দ্বিগুণ বাড়িয়া ওঠে। মানে বালিকা এমনই স্বভাবের যে সে যেটা চায় সেটাই তাকে পেতে হবে, এবং তার জন্য যদি সে শশীভূষণকে মানে যুবা পুরুষকে সে কটু কথা শোনায়, রূঢ়ভাবে ব্যবহার করে, সেইগুলোও সহ্য করে শশীভূষণ, কিন্তু বুঝে উঠতে পারে না সে কেন এমন করছে, অর্থাৎ বালিকা সুলভ মনোভাব এইগুলো। এবার দেখো, কাঠিন্য দ্বিগুণ বাড়িয়া যায়, কৃতকার্য হইলে সে কাঠিন্য অনুতাপের অশ্রুজলে শতদা বিগলিত হইয়া অজস্র স্নেহ দ্বারায় প্রবাহিত হইতে থাকে। অর্থাৎ এখানে একটা নারী মন, হ্যাঁ সে বালিকাও তো একটা নারী, সেই নারী মনের কথা এখানে বলা হচ্ছে যে কৃতকার্য হলো, হয়তো শশীভূষণের কাছে জিতে গেল ওই রকম করে কাটে, তার পরক্ষণে কী হয়, অনুতাপ হয় অশ্রুজলে, কেন আমি এমন করলাম, শতদা বিগলিত হইয়া অজস্র স্নেহ দ্বারায় তার প্রবাহিত হইতে থাকে, সে কাঁদতে থাকে। এই তুচ্ছ মেঘ রৌদ্র খেলার প্রথম তুচ্ছ ইতিহাস পর পরিচ্ছেদে সংক্ষেপে বিবৃত করা যাইতেছে। দেখো এখানে বলেই দিয়েছেন উনি যে এই তুচ্ছ মেঘ রৌদ্র খেলা, এটা একটা তুচ্ছ মেঘ রৌদ্রকে এখানে কিন্তু
গল্পকার কি করেছেন, মেঘরৌদ্রকে এখানে উনি রেখেছেন এই শশীভূষণ আর গিরিবালার জীবন নাট্যের যে দুজন অভিনেত্রী এদের দুজনের জীবনকে তুলে ধরার জন্য কিন্তু এই মেঘ আর রৌদ্র প্রসঙ্গকে তিনি নিয়ে এসেছেন। যে মেঘ আর রৌদ্রের খেলা যেমন আকাশের রঙ্গমঞ্চে চলে, কিন্তু সেটা কিন্তু খেলা নয়, সেটাকে দেখতে মনে হয় যেন খেলা, সেই রকমই খেলা আমাদের জীবনের রঙ্গমঞ্চে চলছে। সেখানে দুজন ক্ষুদ্র প্রতিনিধি যারা আছে অখ্যাতনামা, কারা, শশীভূষণ আর গিরিবালা, তাদের কথাই চলছে। তাই তিনি বলছেন এইটাই মেঘ রৌদ্রের আসল খেলা। কিন্তু এটা খেলা তো না, একটা জীবনটা তো আর খেলা নয়, কিন্তু এটা আমাদের জীবন। মেঘ রৌদ্র খেলার প্রথম তুচ্ছ ইতিহাস, এটা একটা তুচ্ছ ইতিহাস। ওদের শুরু হলো, ওদের জীবন কাহিনী দিয়ে শুরু হলো, পর পরিচ্ছেদে সংক্ষেপে বিবৃত করা যাইতেছে। এবার দ্বিতীয় পরিচ্ছেদে দেখতে হবে আস্তে আস্তে কাহিনী যত এগোবে, শশীভূষণের পেশা, শশীভূষণ কী করে, গিরিবালার কী হলো, শশীভূষণের সঙ্গে গিরিবালার বিচ্ছেদ হলো না কি হলো, সেই সব জানতে হবে। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। পিএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে কথা বলছি আমি। তোমরা ক্লাসটা তাহলে জয়েন করে যেও, আর তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু আমি অনেকগুলো পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব দিয়েছি, তোমরা সেগুলো কিন্তু সার্চ করে পড়তে শুরু করো। এটা আগে পড়িয়েছি, ক্লাসটা করো, তারপর সার্চ করো প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, এইভাবে তোমরা কিন্তু মেঘরৌদ্রের প্রশ্নোত্তর পর্ব কিন্তু সার্চ করে পড়তে শুরু করো, আমি দিয়েছি। ওকে, আচ্ছা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।